আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভি ইউটিউব চ্যানেলের চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে এই প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভিতে তুলে ধরছি বাঁকুড়া টিভিতে খবরে খবর। যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুক্তি পাওয়া ব্যক্তির পচা গোলা লাশ উদ্ধার তাঁবু থেকে। ঘটনা বাঁকুড়ার কতুলপুরের সরিষা দিঘি কলোনির। বাঁকুড়ার কতুলপুরের সরিষা দিঘি কলোনি থেকে এক ব্যক্তির পচা গোলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। 55 বছর বয়সী মৃত শ্যামলী সাঁতরার বাড়ি স্থানীয় ভীমাহার গ্রামে হলেও সরিষাদিঘি এলাকায় তিনি গত কয়েক বছর ধরে তাঁবু খাটিয়ে বসবাস করে আসছিলেন। স্থানীয় এলাকায় ভিক্ষে করেই তার দিন চলত। পুলিশ সূত্রে খবর, বছর 30 আগে নিজের স্ত্রীকে খুন করার অভিযোগে এই শ্যামলী সাঁতরার যাবজ্জীবন কারাদণ্ড হয়। বছর 15 আগে এই শ্যামলী জেল থেকে মুক্তি পেলেও পরিবারের লোকজন আর তাকে বাড়িতে থাকতে দেয়নি। প্রথমে নিজের গ্রাম ভীমাহারের প্রান্তে ও পরবর্তীতে সরিষাদিঘি এলাকায় ক্যানেল পাড়ে তারপলিনের তাঁবু তৈরি করে একাই বসবাস শুরু করেন শ্যামলী। গতকাল সন্ধ্যায় তার তাঁবু থেকে প্রবল পচা দুর্গন্ধ বেরোতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারাই তাঁবুর ভেতর উকি দিয়ে দেখেন মেঝেতে ওই ব্যক্তির দেহ পচা গোলা অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে কতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এটাকে কি ইয়ে করা যাবে? ওই ঘরটাকে কি খুলে দেওয়া যাবে? না, খুলে দেওয়া যাবে না। ঘরটাকে সরিয়ে দেবো নাকি? হ্যাঁ, এখন থাক, এখন সরাতে গেলে হুটকে বিপরীত হয়ে যায়। আছে 1 সেকেন্ড। হ্যালো হ্যালো ইন্টার পাবে না কিন্তু আমরা এই জামাখানটা খুল। ও কোথায় ঘুরাতে গেল গাড়ি? আমি এখানটা ঘুরে নিলাম। হ্যাঁ স্যার, না না দিতে হবে স্যার, হয়েছে
ওটা সবার তুলে দিন। ওটা হবে, এটা আলাদা, এটা আলাদা। এই এটা ঠিক বলছো তুমি, এই এক কাজ করো না, এটা আলাদা, এটা আলাদা। এটা তো স্যার করো। তো বলে মোবাইল গাড়ি তো আমার তুলে দিবি। হ্যাঁ সালাম করে দিন, সালাম করে দেখতে দেন। চলো উঠে তো। হ্যাঁ হ্যাঁ স্যার উঠছে, এই যে উঠছে, চাপাচ্ছি শুধু বডিটা, বডিটা শুধু বলেছে স্যার। আপনার সাথে চাপাচ্ছি স্যার। স্যার উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ এই চাপাচ্ছি, উপরে দাও, উপরে। স্যার 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 চলো গাড়িতে চাপাচ্ছি। বুঝলেন? এই এটা করে দিই। বলতে এনারা হচ্ছে ভিমারে ঘর, এই হচ্ছে সাধু মানে চেয়ে চেয়ে খেত গ্রামেতে যে মানে চাল পয়সা চাইতো। হ্যাঁ, আর এইখানে থাকবে ঝড়ের মতো, তো এই যে কিভাবে কি হয়েছে কিছু বলা যাচ্ছে না। আর গন্ধ ছেড়ে গেছে, কয়েকদিন আগেই মনে হচ্ছে মারা গেছে। এখন আপনারা এসে কি দেখবেন? ওই যে উপরে মনে পড়ে আছে। উপরে হ্যাঁ হ্যাঁ, রাস্তা দিকে গেলে গন্ধ ছাড়ছে, অনেকে বলছে গন্ধ ছাড়ছে। পুলিশে খবর দেওয়া হয়? হ্যাঁ, পুলিশ এসেছে, প্রশাসন আছে। আপনারা এসে এই অবস্থায় দেখবেন? হ্যাঁ, এই অবস্থা দেখবেন। এখন কন্ডিশন আছে বলি বইটা যে পড়েই আছে, এখন পুলিশ এসেছে, পুলিশ ব্যবস্থা করবে। কি নাম, পরিচয় কিছু কি জানা? এর নাম হচ্ছে শ্যামলী। এমন শ্যামলী না, বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে ভিমারে। উনি এখানেই থাকতেন, মানে প্রথম ওই দিকে পড়াতে থাকতো, তারপর এখানে তাব্বু খাটিয়ে দেখতেন। আমাদের যতটা আইডিয়া, খুব তো ঝড়, তো কোনো হয়তো কিছু হয়েছে নাকি এরকম। সাপ খোপ তো চারিদিকে যে দেখতে পাচ্ছেন, ঝড় একদম। এখানে কি তাবু খাটিয়ে থাকতো? এখানে তাব্বু খাটিয়ে থাকতো। ওনার বাড়ি ওই পাশে? পাশে পাশে গ্রাম ভিমায়ের, আর এখানে তাবু খাটিয়ে থাকতো? এখানে তাব্বু খাটিয়ে থাকতো। এখানে কি দীর্ঘদিন তাবু খাটিয়ে থাকতো? হ্যাঁ, না আমরা দেখছি মাছ 7-8 দেখছি। আগে আর ওইদিকে পুকুর পাড়ে ছিল। এখন কি বলছে গন্ধ হচ্ছে? হ্যাঁ, গন্ধ ছাড়ছে। তো গ্রামের লোক তো বলতে আসেনি, প্রশাসন এসছে, প্রশাসন ব্যবস্থা। কতদিন আগে কিছু মারা গেছে কিছু জানা গেছে? আমার মনে হচ্ছে দিন দুয়েক হয়ে গেছে, নাহলে গন্ধ ছাড়বে না। দিন দুয়েক তিনেক হয়ে গেছে। আপনার নাম? আমার নাম জাকির শেখ। আজকের ঘটনাটা হচ্ছে, আমরা এইখানকার বাসিন্দা, অর্থাৎ সরষেদিঘি কলোনির বাসিন্দা। এখানে একটি লোক আজকে বছর 3-4 ধরে এখানে তিরপল খাটিয়ে বসবাস করত। লোকটির নাম শ্যামল সাবরা, বাড়ি পার্শ্ববর্তী গ্রাম ভীমাহারে। এবং প্রতিদিন দেখতাম আমরা যে ভিক্ষে টিক্ষে করে এসে এখানে ভাত ফাত রান্না করে খাচ্ছিল। তার সঙ্গে একটি মেয়ে ছেলেও থাকতো। আমরা দেখি যে দিন কতক আগে থেকে আর মেয়ে ছেলেটি নাই, আর এও দেখতে পাইনি। এখানে পাশাপাশি গ্রামে স্বপন মিস্ত্রি, পাশাপাশি ঘর স্বপন মিস্ত্রি, সে আজকে হঠাৎ বিকেল বেলায় বললো দুর্গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে শ্যামল সাবরা মরে পড়ে আছে তিরপলের ভিতরে। তারপরেই আমরা সকলে এলাম, দেখলাম সত্যি মরে পড়ে আছে। এবং কিভাবে মরেছে, কবে মরেছে, সেটা আমরা কেউই বলতে পারছি না, যেহেতু সে বেরোতেও না, আর কারোর সঙ্গে কোনো তার কথোপকথন হতো না। তাই আমরা আর এছাড়া তার বেশি আর কিছু জানি না। আর জানি যে এই লোকটি আজ বছর 10-15 আগে জেল থেকে ছাড়া পেয়েছে, মানে যাবজ্জীবনের আসামি ছিল। ছাড়া পাওয়ার পর থেকে ওদের গ্রামে আমরা দেখেছি থাকতো, তারপর থেকেই বছর 3-4 আগে এই ক্যানেলের পারে দেখেছি আমরা, এবং ভিক্ষে টিক্ষে করে খেত, তাবু খাচিয়ে থাকতো। বাড়িটা কি পাশের গ্রাম? পাশের গ্রাম ভীমাহার। কখন আমরা জানতে পারলেন যে এভাবে পড়ে আছে? এই বিকেল 3:30-4টে এরকম টাইম। এখন তো গন্ধ ছেড়ে গেছে। তার আগে কেউ জানি না আমরা। আপনার নাম? আমার নাম শিশির সরকার, স্থানীয় বাসিন্দা, এই সরষেদিঘি কলোনির স্থানীয় বাসিন্দা। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। আজ শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্ম জয়ন্তী উপলক্ষে নদিয়ার কৃষ্ণনগর সদর শহর পোস্ট অফিস মোড়ে নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির ডাকে একটি পথসভার আয়োজন করা হয়। আর এই পথসভায় উপস্থিত ছিলেন
বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ও নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ একাধিক নেতৃত্ববর্গ সহ কর্মীবর্গরা। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় জেলা সভাপতি অর্জুন বিশ্বাস মহাশয়, অন্যান্য জেলা নেতৃত্ববৃন্দ, তারা কোনো বক্তব্য রেখেছিলেন, খুব সুন্দর কথা বলেছেন। সৈকত সরকার এবং তিনিও বললেন, ধন্যবাদ জানাই সভাপতি দেবাশিস বিশ্বাস মহাশয়কে এবং যারা এখানে বসে আজকের এই দিনে, যে দিনে ভারত কেশরী শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানে জড়ো হয়েছে এবং বিভিন্ন পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। আজ 6 জুলাই 1901 সালে জন্মগ্রহণ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1953 সালে মারা গিয়েছিলেন 23শে জুন, মাত্র 50 বছর বয়সে। কি কারণে মারা যেতে হয়েছিল? রাজনৈতিক চক্রান্ত। কোথায় মারা গিয়েছিলেন? পশ্চিমবঙ্গে নয়, কাশ্মীর শ্রীনগরের জেলে। কেন জেলে মারা গিয়েছিলেন? চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গাফিলতি, বলা ভালো ইচ্ছাকৃত গাফিলতি। এই দুই সন্তান শিক্ষা জগতের পণ্ডিত মানুষ। শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চূড়ান্ত লড়াই করেছিলেন, যে লড়াইয়ের ফসল হিসেবে আপনি আমি এখানে পঞ্চকোটি মানুষ যারা দোকানদার, আমাদের এখানে যে সাইনবোর্ডগুলো লাগানো রয়েছে, এই সাইনবোর্ডে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ লেখা নেই, লেখা আছে ভারত এবং পশ্চিমবঙ্গ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন তো তাহলে আপনারা আমার প্রধানমন্ত্রী বা উপদেষ্টা সরকার যা চলছে বাংলাদেশে, যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যার আমলে মানুষের অধিকার বলে কোনো কিছু নেই, হিন্দুদের ফালা ফালা করে কাটা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, হৃদয় বিদারক অত্যন্ত যন্ত্রণা কিছু ভয়ঙ্কর অত্যাচারের ভিডিও আমাদের এখানে রোজ এসে পৌঁছেছে। আমাদের সেখানে থাকতে হতো, বা বলা ভালো যে কজন এখানে উপস্থিত রয়েছি বা মাইকের কণ্ঠস্বর যতদূর পৌঁছচ্ছে, আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না, কারণ বাংলাদেশের পরিকল্পিত হয় এখন হিন্দু নিধন চলছে। নিশ্চয় তার ছবি আমাদের মনেও আছে, কোটার চেহারা, সুখার ছবি, ভারী একটা মুখ, মাথায় ছোট ছোট করে বাংলার বাংলা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আজকের জন্মদিনে আমি দেখলাম আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আদরের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দুজনে আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে কোনো অনুষ্ঠান করেনি, করবার মুখ নেই। তারা দুজনের ছবি দিয়েছে ফেসবুকে সুন্দর করে, দুজনে দিয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন।
বিস্মিত হয়ে যায় যেভাবে এই দলটা মানুষকে মারে ধরে অত্যাচার করে এবং তারপর বলে যে আমরা 24 ঘন্টা মানুষের পাশে আছি, তাতে তাদের লজ্জাও হয় না। আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছে, যারা সমর্থক রয়েছে, আমরা কখনো বলি না তৃণমূলের মতো যে আমরা 24 ঘন্টা মানুষের পাশে আছি। আমরা বলি যে আমরা 18 ঘন্টা মানুষের পাশে আছি, কারণ এই 18 ঘন্টার পর 6 ঘন্টা মানুষের ব্যক্তিগত সময়। সে তার স্ত্রী, পুত্র, স্বামী, কন্যা তাদের সঙ্গে থাকবে, পায়খানা বাথরুম করবে। এই সময়টা আমাদের থাকা উচিত নয়। এই ভারতীয় জনতা পার্টি মানুষের যে ব্যক্তিগত সময়, যেটা একান্তই তার, ধরুন আপনি শাড়ি জামা কাপড় চেঞ্জ করেছেন, এই সময় ভারতীয় জনতা পার্টি থাকা উচিত না, তাই আমরা থাকি না, কিন্তু তৃণমূল থাকে। কারণ আপনি যখন বাইরে শাড়ি জামা কাপড় পরে বাড়ি ফিরে বাড়ি পোশাক পরবেন, আপনার ভ্যানিটি ব্যাগ, আপনার প্যান্টের পকেট, সেখানে টাকা থাকে। যেই আপনি খুলে রাখবেন, তৃণমূল রেডি রয়েছে সেটাকে চুরি করার জন্য। সেই জন্য 24 ঘন্টা মানুষের পাশে থাকে। যদি কোনো দামি সাবান মাখেন, আপনি যে জল ঢালবেন, চোখ বন্ধ থাকবে, সাবান অবস্থায় চোখ খুলে চোখ জ্বালা করে। ভারতীয় জনতা পার্টি ওই সময় থাকে না, মানুষের ব্যক্তিগত সময় ওরা থাকে। কারণ যেই আপনার চোখে সাবান, মাথায় জল ঢালছেন, ও আপনার গোটা সাবান চুরি করে ছেড়ে বেঁচে দেবে। 24 ঘন্টা ওরা থাকে মানুষকে লুট করতে, সর্বশান্ত করতে, রক্তপাতে ভরিয়ে দিতে। তা হিন্দু আর মুসলমান যে কোনো মানুষ ছবি ফেসবুকে পোস্ট করেছে। তার আদরের ভাইপো, যাকে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় না, কখন তিনি পিসির বিরোধী, কখন তিনি পিসির চেয়ার কাটবেন, কখন তিনি পিসির কোনটাকে টেনে নেবেন, সেই নিয়ে মতলব করছেন। এর মধ্যে আমরা ঢুকতে চাই না, কারণ পারিবারিক দল সম্পর্কে কিছু বলার নেই। যে সর্বনাশটা তারা করে দিয়ে গেছেন, সেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মানুষরা যে কারণে নিজেদের জীবন বলিদান দিয়েছেন। কেন মেরে ফেলা হলো? মাত্র 50 বছর বয়সে 370 ধারা কংগ্রেস দল ব্রিটিশরা চলে যাওয়ার পর নির্বাচন ছাড়াই তারা সরকারে এসেছিল এবং দেশ চালাবার জন্য এই জওহরলাল নেহরুকে খুঁজে খুঁজে পশ্চিমবঙ্গ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে গিয়ে বলতে হয়, আপনি শিল্প বাণিজ্য দপ্তরটা দেখুন। বিশ্ববিদ্যালয়ের সব থেকে কম বয়সী ভাইস চ্যান্সেলর ছিলেন, অর্থাৎ পড়াশোনা জগতের মানুষ। 1951 সালে তৈরি হয় জনসংঘ। কেন মমতা বন্দ্যোপাধ্যায় বেশি কথা বলতে পারেন না, লজ্জায় মাথা নামিয়ে ফেলেন, আপনাদেরকে বলছি বুঝতে পারবেন। তৈরি হল জনসংঘ। জনসংঘের প্রতিষ্ঠাতা অন্যতম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তারপর কালের নিয়মে যেমন পরিবার করা হয়, বেশ কিছু নিয়ম কানুন পাল্টায়, সেইভাবে পাল্টে তৈরি হল রাজনৈতিক দল 1980 ভারতীয় জনতা পার্টি। যে কাশ্মীর, যেখানে রাজা ছিলেন হরি সিং, হিন্দু রাজা ছিলেন, আপনারা জানেন যে কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিত পুরোহিতদের তারপর খুন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল এবং কাশ্মীরকে হিন্দু শূন্য করে পাঠিয়ে দেওয়া হয়েছিল সব এখানে। তো মজার গল্প হচ্ছে এই কংগ্রেস ভারতের মধ্যে থাকা কাশ্মীরকে আলাদা একটা প্রদেশ তৈরি করে রেখেছিল, আলাদা রাজ্য। কেমন রাজ্য? যে রাজ্যে নাকি আলাদা নিয়ম কানুন চলবে। ভারতের মানুষের ট্যাক্সের টাকা, অর্থাৎ আপনি আমি যা খাচ্ছি, কিনছি, পড়ছি,
করছেন, কেনাকাটা করছেন, সেখান থেকে লোকাল ট্যাক্স, যে ট্যাক্সগুলো উঠে আসে, সেটা মায়েরা চিরুনি কিনুন, লিপস্টিক কিনুন, একটা ক্লিপ কিনুন, শাড়ি কিনুন, এই ট্যাক্স আপনাকে দিতে হয় বা ছেলেরা যা যা কিনে। এই সমস্ত ট্যাক্সগুলো আমাদের পড়াশোনা, রাস্তাঘাট, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে বাকি সব কটা কাজে ব্যবহৃত হয়। ঠিক তেমনি ভারতবাসীদের আর্থিক সাহায্যে আপনার আমার ট্যাক্সের পয়সা সেটা পৌঁছে যেতে হচ্ছে কাশ্মীরে। আজকে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনারা শুনবেন না তৃণমূল কংগ্রেস, কখনো কংগ্রেস কিংবা সিপিএম এর নেতারা বড় বড় ভাষণ দিয়েছে, তারা ভুলে গেছে সেসব কথা। এই পশ্চিমবঙ্গ যেন স্বাধীন থাকে, তার জন্য তিনি লড়াই করেছিলেন। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলাতে আজকে ধর্মীয় কারণের জন্য আজকে চন্দন দাসকে মরতে হয়েছে। এই বাংলা তো আমরা চাইনি। আমরা তো দাবি করেছিলাম এই বাংলা সোনার বাংলা হবে। বন্দ্যোপাধ্যায় 2011 সালে সাধারণ মানুষকে বার্তা দিয়েছিল যে তৃণমূল কংগ্রেস সরকার যদি গঠন করতে পারে তাহলে বাংলায় বলেছিল। আজকে সেই বাংলায় আজকে কারণে একের পর এক অত্যাচারীরা চলে যাচ্ছে। সেজন্য চলছে রাজনীতি করে মানুষের বিপন্ন হয়ে পড়েছে। আজকে এই সব কথা কেউ বলবে না, মুখার্জির কথা কেউ মনে রাখবে না। প্রসাদ মুখার্জি এই ধরনের বাংলা চায়নি। বাংলা মানে ছিল সংস্কৃতি। শুধু কাশ্মীর নয়, 1953 সালে মানুষটা চলে গেল। দমদম বিমানবন্দর থেকে সারা কলকাতা শহরে মানুষ তাকে একবার শেষ তাকে দেখবার জন্য রাস্তায় নেমে এসেছিল নদীর স্রোতের মতো। বামপন্থীরা মিথ্যে কথা বলে, মিথ্যে ইতিহাস তৈরি করে, আমাদের ছোটবেলাটা শেষ করেছে, আপনাদের সবাইকে ভুল বুঝিয়েছে। এখন তারা ধরা পড়ে শূন্য হয়ে গেছে, তাদের কথা বলবো না, কিন্তু এটা তো বলতে হবে যে এই মানুষটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আমরা বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের বাসিন্দা হয়ে যেতাম। আজকে এই লোকটার অক্লান্ত লড়াইতে তিনি বলেছিলেন নেহেরুজিকে যে তুমি ভারত ভেঙে ভাগ করেছ। তখন তাদের মুসলিম লীগের ইচ্ছা ছিল যে অবিভক্ত বাংলা, মানে যেখানে আমি বসে আছি, আপনি দাঁড়িয়ে রয়েছেন, বসে আছেন, এই পশ্চিমবঙ্গ প্লাস বাংলাদেশে জুড়ে ছিল অবিভক্ত বাংলা। মুসলিম লীগ দাবি করেছিল যে এই অবিভক্ত বাংলাকেও পূর্ব পাকিস্তান করতে হবে। যখনই দেখবেন যে ভারতের মধ্যে কিছু বেঈমান পাকিস্তানের পতাকা ওড়াচ্ছে, ঠিক সেই সময় যারা এখানে কমিউনিস্ট রয়েছে, সিপিআইএম এর নতুন নামটা বলেন, আগে নাম ছিল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সবাদী, এখনো সিপিএম আছে, ইনটা সবুজ হয়ে গেছে। সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মমতাবাদী, এখন সবুজ হয়ে গেছে। একটু খেয়াল রাখবেন, ওদের কাজ হচ্ছে কি করে মমতা বাঁচাও, বাংলাকে শেষ করে দাও। আর কি করে আন্দোলন, সেটা খেয়াল করে দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার দুটো ডিপার্টমেন্টের যোগসাজশে বা সাহায্যে একটা গরিব বাড়ি থেকে উঠে আসা চিকিৎসক মেয়ে তাকে অত্যাচার করে কয়েকজন লোক মিলে মেরে ফেললো। কারা কারা মেরেছে তার তথ্য প্রমাণ লোপাট করে একটা বলির পাটাকে ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে। এমন ভাবে 4 দিন ধরে তথ্য প্রমাণ লোপাট করলো, আর কেউ যাতে কোনো তদন্ত করে সঠিক প্রমাণটা বার করতে না পারে। সারা পশ্চিমবঙ্গ জেগে উঠলো, সারা ভারত জেগে উঠলো, সারা পৃথিবীতে মিছিল হলো। হঠাৎ করে কিছু জুনিয়র ডাক্তার এগিয়ে এলেন, ভালো, তাদের বন্ধুরা গেছে, কারা এগিয়ে এলো? পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মেডিকেল কলেজে যারা সিপিআইএম এবং এসইউসিআই বা নকশালদের ছাত্র সংগঠন, এসএফআই, এআইডিএসও বা অন্যান্য নকশাল ছাত্র সংগঠনের নেতারা, তারা জুনিয়র ডাক্তার নিরপেক্ষ সাজিলেন, মিডিয়ার সামনে বললেন। তারা কি করলেন? যে লোকজন যা বলে
মমতা বন্দ্যোপাধ্যায় সবটা জানতেন, পরিকল্পিতভাবে তার দুটো ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে এই মেয়েটাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। এটা এই অভয়া বা তিলোত্তমার যে মন চলে গেছে, তার বাবা মা বলে যাদের মেয়ের মৃত্যু কেন্দ্রের জন্য সরকারি পুলিশ অফিসার পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং মঞ্চ থেকে বলেছিলেন যে হ্যাঁ লাখ-10 টাকা তো দিয়েই দেওয়া যায়, উনি মৃত্যু কিনতে ওস্তাদ। এই কয়েক মাস আগেই মুর্শিদাবাদের ওয়াকফ আন্দোলনের নামে তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম, আমি বলছি না, হাইকোর্টের রিপোর্ট বলছে, ওয়াকফ আন্দোলনের নামে সহজ সরল গরিব পড়াশোনা কম জানা মুসলমান সমাজকে খেপিয়ে চিহ্নিত করে করে হিন্দু দমন করেছিল। হরগোবিন্দ দাস, চন্দন দাস তাদের পরিবারকে ফালা ফালা করে কেটেছিল, মায়েদের বোনেদের মানিজ্য লুট করেছিল, মন্দির ভেঙেছিল, ঘরগুলো পুড়িয়ে দিয়েছিল, টাকা পয়সা পুড়িয়ে ছাই করে দিয়েছিল। সভ্য দেশে, স্বাধীন দেশে কোনোদিন এই ঘটনা ঘটেনি যে সংখ্যালঘুদের অত্যাচার এবং উৎপাতে সংখ্যালঘু মা বোনেরা মামলায় পালিয়ে যাচ্ছে। কেউ পেটে একদিনের বাচ্চা, অন্তঃসত্ত্বা হয়েছে বলে একদিনের বাচ্চা নিয়ে কেউ অন্তঃসত্ত্বা অবস্থা, এই আমরা দেখেছি। মেহবুব আলম তখন পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে দিয়েছিল, হিন্দুরা মার খাচ্ছিল, রক্তাক্ত হচ্ছিল। হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে ফালা ফালা করে লোকাল লোকজন যারা প্রতিবেশী ছিল, সাবধানে থাকবেন আপনাদের প্রতিবেশীদের কাছ থেকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে এই পুলিশকে দেখতে পাচ্ছেন এখানে বসে রয়েছে, গোপাল ভাড়ের মতো বসিয়ে রেখে দেবে ওদের, দিয়ে জঘন্য কাণ্ড ঘটাবে। আর আমাদের লজ্জা লাগে এই পুলিশের জন্য। এনারা চান আইন মেনে কাজ করতে, এনাদেরও বাড়ি ফিরে এনাদের বউ বাচ্চা স্বামী তাদের উত্তর দিতে হয়। আবার তুমি চোরটাকে স্যালুট করলে নেতা বলে লজ্জা করে না, কিন্তু তারা কি করবে? এ রাজ্যের পুলিশ ক্রাইম এবং ক্রিমিনালকে রক্ষা করার জন্য, কারণ পুলিশ মন্ত্রীর নির্দেশ ছাড়া তারা ওই মুর্শিদাবাদে যখন হিন্দুরা লুণ্ঠিত হচ্ছে, খুন হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, ফোন আসছে, পুলিশ যাচ্ছে না, যেন অর্ডার দেওয়া হয়েছে হিন্দু নিধন করবে মুসলিমরা, তাদের ভোট আমাদের চাই, তাই তোমরা যাবে না। ঠিক আরেকটা উল্টো ঘটনা কদিন আগে আমাদের কলকাতায় ঘটলো, তুলসীগঞ্জ উপরে ফেলে দেওয়া মহেশতলা, সেখানে জেহাদি শক্তি তাণ্ডব করলো, মারধর করলো, পুলিশ রক্তাক্ত হচ্ছে। হিন্দুরা যখন প্রতিবাদ করে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশের হাতে দিয়ে দেন টিয়ার গ্যাস। হিন্দুরা যখন অন্যায় প্রতিবাদ করে তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশকে বলে রাবার বুলেট মারো। হিন্দুরা যখন প্রতিবাদ করে তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে বলে জল কামান মারো। আর যখন এই জেহাদি শক্তি অত্যাচার করে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আমার ভোট, আমার ভোট, আমার ভোট, তোমরা মার খাও, সত্যির গলা টেপো, কিন্তু ওদের টাচ করা যাবে না। বলেছে আমাদের যারা পুলিশ ভাইরা, দিদিরা, বোনেরা রয়েছে তাদের খারাপ লাগে না, তারাও প্রস্তুত, এনারা ওয়েট করেন যে সামনে যে হাত দিয়ে আমরা স্যালুট ঠুকি চোরের বাচ্চা চোরগুলোকে, আমরা চাই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসুক, তারপর ওই হাত দিয়েই কোমরে দড়ি পরিয়ে ওই সব কটাকে হিট করে টানতে টানতে নিয়ে যাবো, আর কোর্টের পেছনে অন্ধকার জায়গায় হঠাৎ করে একটা চল মারবো। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। সাংবাদিক বৈঠকে চূড়ান্ত জল্পনা ঘোষ আপনাকে নাকি 21 তারিখে ধর্মতলার মঞ্চে দেখা যাবে। প্রশ্নের উত্তরে তিনি কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। 21 তারিখ মঞ্চে তিনি থাকবেনই এবং সম্পর্কে জল্পনাই তো চলে, রাজনীতিতে জল্পনা নিয়ে সব বাড়ি কেউ দেখা যাক কি হয়, মানুষ কি জানতে চায়। সে তো ঠিকই, আপনারা জল্পনা তৈরি করছেন, কেউ জল্পনা তৈরি করছে, জল্পনা নিয়ে রাজনীতি চলছে। অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয়। আমাদের জলও নেই আর পনাও নেই, আমাদের রাজনীতি আছে। কিন্তু ফুলবদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া, এটা তো, আর জোড়া থেকে পদ্ম, এটা তো এই রাজ্যে আগেও চলেইছে। হ্যাঁ, সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে। আর কিছু বিষয় বলুন।
এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে, এটা ছেড়ে দিন। দাদা 21 তারিখের পর কি তাহলে এই প্রশ্ন আর জিজ্ঞাসা করতে হবে না? না, প্রশ্ন থাকবে না, সমাধান হয়ে যাবে সব। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যে উদয়ন গুহ বলেছে 8টা জেলা আছে, বিজেপিকে ধরে পেটাতে হবে, ওটা ওই নতুন লাইনে তৃণমূল যাবে বলছে। না वो ठीक আছে, देखिए घर का कुत्ता शेर होता है, अपने घर में कुत्ता भी शेर होता है, তো কুচবিহারের বাইরে ওকে কে চেনে? উল্টো যদি হয়, জামা কাপড় খুলে ছেড়ে দিল, কলকাতাতে যদি হয় কি করতে পারবে? এরকম ভাবছেন তো? ক্ষমতা চিরদিন থাকে না, আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায়। বহু লোককে চোখ বোলান না একটু পশ্চিমবাংলায়, এরকম অনেক শের ছিল আগে, তারা কোথায় আছে? বেঁচে আছে, কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না। দাদা ঠাকরে মডেল আসছে বাংলায়, ঠাকরে মডেলটা হচ্ছে একটা বৃহত্তর জোট তৈরি হবে বামেদের সঙ্গে তৃণমূলের, তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে। না ঠিক আছে, জল্পনা বললাম না, চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা। আর তারপরে আপনাদের দোকান চালাতে হয়, নতুন নতুন জল্পনা দিলে কে শুনবে? সময় পার হয়ে গেলে হলো না, তারপরে এটা হয়ে গেল হলো না, তো সেই সানি দেওলের গল্পই বলতে হবে, তারিখ পে তারিখ। তো মানুষেরও সময় আছে, আজকাল সোশ্যাল মিডিয়ায় একটু ঘাঁটাঘাঁটি করে, লোকে চর্চাও করে, এতে রাজনীতি চলতে পারে না। দাদা গুরুত্ব বাড়ছে মুরলীধর সেন লেনের, বিজেপি কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে কি পুরনো অফিসকে আবারও গতিশীল করার ভাবনা? আবারও কি আপনার দেখানো পথেই হাঁটছে সেই রাজ্য বিজেপি? সেটা আমি বলতে পারবো না, বর্তমান রাজ্য সভাপতি তিনি ঠিক করবেন কোথায় বসবেন, কিভাবে করবেন। আমাদের অফিস আছে, এটা ঠিক যে মুরলীধর সেন লেনের সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের। আমরাও জায়গা ছোট ছিল, কিন্তু ওইখান থেকে পার্টি বড় হয়েছে, কারণ শ্যামাপ্রসাদের চরণ ধুলিতে পবিত্র ওই জায়গা, আর কর্মীরা ওটাকে মন্দির হিসেবে মনে করেন। তার মানে পার্টি অফিস হবে কিনা, কিন্তু ওই জায়গার গুরুত্ব তো আমাদের হৃদয়ে আছেই। তার সামনে তিনি তার মূর্তিতে বসে আছেন বহু বছর। পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ, অসম পুলিশের নোটিশে বিপাকে কোচবিহার দিনহাটার বাসিন্দা। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছে উদয়ন গুহ, পাল্টা তৃণমূলের ভূমিকায় প্রশ্ন পদ্ম বিধায়কের। ঠিক আছে, যদি সরকারি রিপোর্ট এসে থাকে, নোটিশ এখানে কেন, সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশিদের খোঁজার চেষ্টা চলছে, নোটিশ হচ্ছে। এবং ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয়, আধার নয়, তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে ধীরে, আর এটা কম্পালসারি হবেই, তা না হলে তো এইসব বাংলাদেশিদের তাড়ানো যাবে না। কসবা কাণ্ডে মুখ খুলে দলেরই রোষে রাজন্যা, কান্নায় ভেঙে পড়লে সাসপেন্ডেড তৃণমূল নেত্রী। চলতেই থাকে, হঠাৎ নেতা হলে হঠাৎ নেত্রী হলে এরকম হয়। আর তারপরে টিএমসি তো এরকমই, ওটা মোটামুটি একটা মেলার মতো, যে ইচ্ছা যাচ্ছে, যে ইচ্ছা আসছে, যে যা ইচ্ছা করছে। এদের সামলাতে গিয়ে মমতা ব্যানার্জি ব্যতিব্যস্ত, প্রশাসন কোথায় কেউ জানে না। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি, ব্রেকিং নিউজ। বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের মহরম পালনের খবর পাওয়া যাচ্ছে। একদিকে যেমন ইসলামপুরে মহরম পালিত হলো, অন্যদিকে তেমনি মালদায় পালিত হলো। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে শামসেরগঞ্জ ধুলিয়ানে পালিত হলো মহরম, এবং এখানে মহরম পালিত হলো পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে, এবং বিনা অস্ত্র নিয়ে মহরম পালিত হলো।
সর্বপ্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই উৎসব মহরম আজকে আমাদের পবিত্র দিন, আর আমরা প্রত্যেকবারই এই মহরম পালন করি। আমাদের ইলোয়াবাড়ি বলঞ্চা ইলোয়াবাড়ি থেকে নিউ ফেমাস ক্লাব, আমাদের একটা ক্লাব আছে, তো আমরা প্রত্যেকবারই এদিকে যাই। আর আমাদের যে প্রধান ম্যাম আছেন এবং ওনার প্রতিনিধি আমাদের অভিজিৎ আছেন, আমাদের প্রত্যেকটা উৎসবেই সঙ্গে থাকেন। এবং আমাদের মাননীয় মমতা ব্যানার্জি যে বলছেন ধর্ম যার যার উৎসব সবার, সেই আমরা কথাটা মাথায় রেখে আমরা যে প্রত্যেকবারের মতনই যতগুলো উৎসব আছে, দুর্গা পূজায় হোক বা আমাদের খ্রিস্টান ভাইদের আমাদের 25শে ডিসেম্বর হোক বা আমাদের মুসলিমদের মহরম হোক বা ঈদ হোক, আমরা সবাই একসঙ্গে মানাই। আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে অনেক অনেক ধন্যবাদ, কেন কি ইনি আমাদের পুরো ইসলামপুর গ্রাম পঞ্চায়েতকে একত্রিত করে রাখছেন, ঐক্যবদ্ধ করে রাখছেন। কোনো জাতপাতের আমাদের কোনো নাই, মামলা নাই। আমরা সবাই একসঙ্গে প্রত্যেকটা ধর্ম পালন করি এবং আমাদের সব উৎসবই ভালো মতন কাটে। কি নাম আপনার? আমার নাম হল নকিরাজ চৌধুরী, বলঞ্চা ইলোয়াবাড়ির মেম্বার। কি বলবেন? দেখুন, আমরা সকলে ভারতবাসী। ভারতের যে ঐতিহ্য রয়েছে, আমাদের ধর্ম যার যার উৎসব সবার, আপনারা দেখেছেন 27 থেকে শুরু করে 5 তারিখ অবধি আমরা রথযাত্রা উৎসবে সামিল ছিলাম। সেটা ছিল আমাদের ধর্ম। আর আজকে হচ্ছে এটা নৈতিক কর্ম। আমরা পঞ্চায়েতের তরফ থেকে প্রতিবারের নেই, এবারও আমাদের এই ভারতবর্ষের যে আরেকটা অন্যতম অংশ যতগুলি মুসলিম ভাই রয়েছে, ওনাদের এই ধার্মিক আস্থা, ওনাদের যে আজকে পবিত্র মহরম রয়েছে, এটা মুসলিম ক্যালেন্ডার অনুসারে আজকে প্রথম বৎসর। আর এটা ওনাদের মধ্যে অনেক ঐতিহাসিক অনেক ইতিহাস রয়েছে। তো আজকে এই পবিত্র দিনে ওনারা যে ওনাদের ধর্মকে সম্মান জানার জন্য যে পথযাত্রা করছেন, তাতে জাস্ট আমরা সামিল হয়েছি। ওনাদের যাতে খুব ভালোভাবে আজকের দিনটা সেলিব্রেট করতে পারে, তার জন্য ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও আমরা এই পথযাত্রীদের জন্য জলের ব্যবস্থা করেছি। এবং আপনারা যেমন বললেন লাঠি খেললাম, আমাদের এটা উৎসব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেটা আমাদের সকলকে মানা উচিত। ওনাদের উৎসবে আমরা সামিল হই, আমাদের উৎসবে ওনারা সামিল হয়। আমার ভাই, প্রিয় ভাই নিকিরাজ চৌধুরী, উনি নির্বাচিত জনপ্রতিনিধি। উনি প্রত্যেকবার আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের এই উত্তর পূর্ব কোণার ইলোয়াবাড়ি থেকে ওনার যে বড় একটা প্রসেশন মিছিল বের করে এদিক দিয়ে নিয়ে যান। তো আমরা ওনাদেরকে স্বাগত করার জন্য এই জায়গাটায় প্রতিবার এখানে একটা জলের ব্যবস্থা করে থাকি। আমার সঙ্গে আমার পাড়ার যারা বিশিষ্ট সমাজসেবী এবং কর্মীরা ওনারাও রয়েছেন। আমরা উৎসাহের সঙ্গে এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। ইনি এলেন, আমরা একটু লাঠি খেললাম, জল পান করলাম, এতে অনেক ভালো লাগলো। কেমন লাগলো লাঠি খেলে? খুবই ভালো লাগলো। সর্বপ্রথমে শুভেচ্ছা জানাই আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, আমাদের গ্রাম পঞ্চায়েত ইসলামপুরের তরফ থেকে সমস্ত মুসলমান ভাইদের বোনদের জানাই আমরা এই মহরমের শুভেচ্ছা। সবাইকে সবাই এসে এখানে আমাদের ইলোয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে ওনারা এলেন, সবাই জলপান করলেন। আমরা খুব খুশি, আমরা জলপান করালাম আজকের দিন। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। বিজেপির পশ্চিমবাংলার রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক ভট্টাচার্যের সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে তিনি কি বললেন আপনারা শুনতে থাকুন। আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন, আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত?
90% মুসলমান খুন, মরছে মুসলমান, মারছে মুসলমান, আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। মদের আসরে দুই বন্ধুর ঝামেলা মেটাতে আসে এক বন্ধুর বাবা নিজেও ঝামেলাতে জড়িয়ে বাপি অধিকারী নামে আরেক বন্ধুকে মারধর করে, সাথে ছেলেও মারধর করে। মারধরের পর মৃত্যু হয় এই বাপি অধিকারীর। অ্যারেস্ট করা হয়েছে বাবা ও ছেলেকে। ভোরবেলার ঘটনা, এলাকা ঘিরে রেখেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। দর্শন বাড়ি তো আরো আগে হ্যাঁ কিছু দুদিন যেমন আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। গত 25শে জুন তারিখে কলকাতার ল কলেজে গণধর্ষণ কাণ্ডের পর 7 জুলাই আজ সোমবার থেকে ফের খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ। তবে বিভিন্ন রকম বিধিনিষেধ এবং পুলিশের রুল নিয়ে কলেজ। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের পারমিশন নিয়ে সোমবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। প্রত্যেক দিন কলেজের শিক্ষক ও শিক্ষা কর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল 8টা থেকে 2টো পর্যন্ত। তারপর যিনি পার্মানেন্ট গার্ড রয়েছেন তার তত্ত্বাবধানে পুরো কলেজ পরিদর্শন করে তারপর কলেজ এবং কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হবে। তার পাশাপাশি যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের ফর্ম ফিল আপ এবং পরীক্ষার জন্য তাদের 7 তারিখ আসতে হবে কলেজে তাদের সম্পূর্ণ ডকুমেন্ট নিয়ে এবং আইডি কার্ড সমেত। তাদের নির্ধারিত সময়ে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত। তার পাশাপাশি চতুর্থ, ষষ্ঠ, অষ্টম সেমিস্টারে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের আইডি কার্ড সমেত আসতে হবে কলেজে। তবে চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার। ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের আসতে হবে বুধবার এবং অষ্টম সেমিস্টারের অনার্স এবং জেনারেলের স্টুডেন্টদের আসতে হবে 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার। তবে কলেজের পক্ষ থেকে কড়াকড়িভাবে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে প্রপার আইডি কার্ড ছাড়া কলেজে প্রবেশ নিষিদ্ধ এবং তার পাশাপাশি কোনো রকম নির্দিষ্ট অফিসিয়াল পারমিশন ছাড়া কলেজে সম্পূর্ণ প্রবেশ নিষিদ্ধ।
এবং ভয় থাকে। আমাদের পক্ষে আমরা কলেজের কলেজের ব্যাপারে সেরকম আমরা ভর্তি হয়েছি সবাই। অবস্থা আমরা এখন আলাদা করে কিছু বলবো না, কিন্তু আমিও পাই না অডিও চালিয়ে নিতে হবে। নেক্সট 5 ইয়ার্স আমাদের চালিয়ে নিতে হবে। কোনো ঈদের ব্যাপারে এর আগে কিছু শুনেছিল তোমরা? চাক্ষুষ করেছো মানে তোমাদের উপর কোনো জোর বা কিছু? না না না, এই ব্যাপারে কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে? যে কলেজে আসতে হবে, কারণ ওটা আমাদের ক্যারিয়ারের জন্য। কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে? মানে এই যে না, ওটা নিয়ে কোনো কমেন্টস, ওটা নিয়ে নো কমেন্টস। বলছি আজকে সিকিউরিটি কেমন দেখলে? এখন নিজের কলেজে পুলিশ দেখতে কার ভালো লাগে? নিজের কলেজে পুলিশ দেখতে কারোর ভালো লাগে না। যে কোনো কেস হোক, চুরি চামারি কেস হোক, বা আমাদের পক্ষে আয়রানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই রেপ করে দিয়েছে। এই আয়রানিটা আমাদের খুবই টুইস্টেড, আর কিছুই বলার নেই। ফার্দার নো কমেন্টস। তোমার নাম একটু বলে দাও। তোমার পল্লব লোক, ফার্স্ট সেমেস্টার। হ্যাঁ, তাই করা যেত। তোমার নম্বরটা কি? যেদিন আসলেন প্রথম কি দেখলেন কলেজে? এখানে সেরকম কোনো অসুবিধা দেখেনি, সব ইউনিয়ন ঠিকঠাক রুমে গেছিলেন? ইউনিয়ন রুমে গেছি, কোনো অসুবিধা ছিল না, কোনো কিছুই অসুবিধা দেখেনি। ফর্ম টর্ম সাইন করেছিল ইউনিয়ন রুমে? না, আচ্ছা, কিছুই করেনি। মানে নিয়ম আগে মানা হতো? হ্যাঁ, সব ঠিকঠাকই ছিল, কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, আমরা এক্সপেক্ট করিনি এইসব কিছুই, স্বাভাবিকই ছিল সব কিছু, কোনো কিছু অসুবিধা দেখেনি আমরা। এই ঘটনা শোনার পর মেয়ে কলেজে আসছে আজকে থেকে, মানে সেটাতে আপনি আশ্বস্ত বোধ করছেন না? কোথাও কোনো ভয় আছে এখন? একটু ভয় তো থাকবে, আমরা গার্জিয়ান হিসাবে যেহেতু চিন্তিত এরকম একটা বিষয় ছাড়া এমনি আর কোনো সমস্যা। এই যে বিষয়গুলো নিয়ে অভিযোগ উঠছিল যে এখানে যারা ছাত্র নেতা তাদের একটা প্রভাব চলতো, দাপাদাপি চলতো, মানে এটা কি গার্জিয়ান হিসাবে এটা আপনাদের কাছে কতটা আতঙ্কের? আমরা তো এখানে প্রথম বছর এসেছি এবছর, এই জন্য আমরা সেইভাবে কোনো কিছুই আমাদের চোখে তেমন কিছু পড়েনি। শুনেছেন তো এই অভিযোগ? হ্যাঁ শুনেছি, কিন্তু আমরা সেভাবে কিছু দেখেনি কাছ থেকে, আমাদের কোনো প্রবলেম আপাতত হয়নি। এবার কতটা কি আছে না আছে আমাদের জানা নেই সঠিক। এগুলো শোনার পর গার্জিয়ান হিসেবে কোথাও ভয় হয়? ভয় তো লাগবে অবশ্যই, আমরা গার্জিয়ান প্যারেন্টসদের তো ভয় থাকবেই, অবশ্যই ভয় আছে। এবার দেখা যাক কতটা কি সিকিউরিটি দেয় কলেজ থেকে। মানে মেয়েদের, ছেলে মেয়েদের নিরাপত্তার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন রাখবেন? অবশ্যই আবেদন রাখবো, ওদের সিকিউরিটিটা যাতে গাঢ় করে কিংবা গভীর করে, যেটা যার জন্য ওরা নিরাপদে কলেজে আসতে পারে, কোনো সমস্যা না থাকে এটা। কেননা ওরা এবছর নিউ কামার, যেহেতু এখনও ওদের 5 ইয়ার্সের কোর্স, সেটা যাতে ওরা ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট করতে পারে তার জন্য আমরা আবেদন রাখবো। এই যে এখন কড়াকড়ি করা হচ্ছে অনেক কিছু, এটা যাতে মানে দীর্ঘমেয়াদী হয় সেটাই তো চাইবেন নাকি? অবশ্যই। কি চাইবেন? চাইবো যে যেটা হচ্ছে এটা বরাবরের জন্যই থাকুক, কেননা এটা দরকার। কোনটা? এই নিরাপত্তাটা, হ্যাঁ, যাতে ভালোভাবে ওরা পড়াশোনা করতে পারে, যেতে আসতে পারে, কোনো অসুবিধা না হয়। আর এই যে ইউনিয়নের যে বারবারন্ত মানে এত দাপাদাপি, এটা নির্দেশ দিয়েছে, এটা যেটা দিয়েছে ঠিক দিয়েছে, এটাই চালু হোক, যে ইউনিয়ন রুম আপাতত বন্ধ থাকুক। আর এটা ইউনিয়ন রুম আছে ঠিক আছে, কিন্তু এই সবগুলো যাতে না হয় সেটাই আবেদন, এছাড়া আর কিছু। এই ইউনিয়ন রুমে এরকম দাপট ছিল বা দাপাদাপি হতো কোনোদিন? মানে না, আমাদের কোনোদিন চোখে পড়েনি, আমরা আসছি এখানে 1 বছর হতে চললো, কোনোদিন কোনো কিছু দেখেনি। তো দেখেছেন তাহলে? হ্যাঁ, ওনাকে চিনি, কিন্তু কোনোদিন কিছু আমাদের সঙ্গে খারাপ ব্যবহার বা কিছু কোনোদিন দেখেনি। কিছু বলার চেষ্টা বা কিছু বলতে? না না, কিছু না। ওনার সঙ্গে আমার বহুবার কথা হয়েছে, কিন্তু কোনো রকম ডিসিপ্লিন ছিল। হ্যাঁ ছিল। কারণ 11টা থেকে যদি ক্লাস থাকতো, 11:05 হলে আর অ্যালাউ করতো না। বাইরে মানে যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় একটা উচ্ছৃঙ্খল পরিবেশ। না, কিছুই ছিল না, কিছুই ছিল না। আমরা অনলাইনে করেছিলাম। মানে কলেজ কর্তৃপক্ষ আরেকটু স্ট্রিক্ট হলে কি এটা আটকানো যেত ম্যাডাম, যে ঘটনাটা ঘটেছে বলে মনে করছেন? হয়তো আটকানো যেত। কি করে? যদি আরেকটু স্ট্রিক্ট হতেন। হ্যাঁ, সিকিউরিটি আরেকটু টাইট হলে ভালো হতো মনে হয়। রাত্রিবেলা কলেজে স্টুডেন্টরা থাকবে কেন? এটা মানে এটা আমরা বলতে পারবো না, কারণ আমরা এবছর ফার্স্ট ইয়ার তো, আমরা নূতন যেহেতু, সেহেতু আমাদের এসব বিষয়ে জানা নেই। আমরা আসতাম এখানে 8টা থেকে ক্লাস হয়, 8টা থেকে আমি 1টার মধ্যে বেরিয়ে গেছি, বেশি লেট হলে 1টা,
তার বেশি আমি বলতে পারবো না। মনোজিতের সঙ্গে আমার কথা হয়েছিল, মানে কি বিষয়ে কি জন্য এখানে হচ্ছে স্টাফ হিসাবে কাজ করতো, সেই হিসাবে পরিচয়। কি জিজ্ঞেস করছিল আপনার থেকে বা আপনি কিছু জিজ্ঞেস? আমি হচ্ছে ওই আমাদের বাড়িটা যেহেতু দূরে বসিরহাটে, আমরা হচ্ছে ফর্ম টর্ম ফিল আপের বিষয়টিটা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে কথা বলতাম, এছাড়া কোনো মানে উনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিরেকশন দিতেন সবকিছু? হ্যাঁ, কলেজের পক্ষ থেকে যে গ্রুপ আছে ওখানে ডিরেকশন দিতেন। কলেজের গ্রুপে কিরকম বলতেন? আর কি হচ্ছে কত তারিখে ফর্ম ফিল আপ হচ্ছে, কি বৃত্তান্ত, কি কি নিয়ে আসতে হবে, এগুলো। এছাড়া উনি তো স্টাফ, এগুলো মনোজিৎ কেন শুনবেন? উনি তো কর্তৃপক্ষ না। কলেজ থেকেও দিত, এবার ওনার সঙ্গে হচ্ছে কিনা যেহেতু আমরা আসতে যেতে পারি না, উনি স্টাফ হিসাবে একটু হেল্প করতেন। আরে উনি স্টাফ, ওনার কথা কেন শুনবেন? কর্তৃপক্ষ তো উনি নয়, তারপর কেন শুনতেন? উনি একটু হেল্প করে দিতেন বলে, যে হচ্ছে হয়তো আমি আসতে পারছি না, যে দাদা এটা একটু ফিসটা জমা করে দিন, আমি ফোন পে করে দিচ্ছি আপনাকে, একটু হেল্প করতেন। মানে আপনার মনে হয় না একজন স্টাফ হঠাৎ করে তিনি এতটা হচ্ছে আমি যোগাযোগ করে ভর্তি হয়েছিল নাকি? না, পরীক্ষা দিয়ে এন্ট্রান্স দিয়েই ভর্তি হয়েছে। ভর্তির সময় তখন পরিচয়? হ্যাঁ, ভর্তির সময় এখানে এসে ওনার সঙ্গে পরিচয় হয়। তা আমরা বলেছিলাম যে দাদা এরকম আমরা তো অনেক দূর থেকে আসছি, যদি কোনো হেল্প লাগে আপনি করুন। ওনাকেই বললেন কেন? মানে এসে দেখলেন যে উনি সর্বে এখানে নাকি? না, উনি স্টাফ রুমে ছিলেন, উনি প্রফেসরও ছিলেন। উনি ফর্ম টার্মগুলো যেগুলো স্টুডেন্টরা সাইন করছিলেন উনি একটু দেখিয়ে কি দেখছি না, উনি দেখিয়ে বলে দিচ্ছিলেন আর যাতে ভুল না হয় আর কি স্টুডেন্টদের। সবাইকে ডিরেকশন দিচ্ছিলেন। সবাইকে ওনাকেই প্রেফার করতেন না, উনি ওখানে ছিলেন, সবাই জিজ্ঞেস করছিল দাদা এটা কি লিখতে হবে না লিখতে হবে। এরপরে যতবার এসেছেন এসে দেখেছেন মানে ওনাকে আমিও দেখিনি ততবার। না, কিচ্ছু না। কি নাম আপনার দিদি? রাফিকা খানম। আপনার মেয়ে কোন সেমিস্টার? ফার্স্ট সেমিস্টার। কলেজের ছবি দিয়ে দাও, এই যে পুলিশ, সামনে পুলিশ, হ্যাঁ ভেতরে পুলিশ, কলেজের নিরাপত্তা, একটু জাস্ট 40-50 সেকেন্ডে একটা রাউন্ড করে দিয়ে দাও। আরেকবার কাটতে দেখান তো, এদিক হয়ে দেখান, এরকম করে ঘুরে দেখালে কি হবে? পুলিশ কর্মী দেখবে, ছাতাটা সরাও, ছাতাটা সরাও, আপনি একবার চেক করে নিন, তোমার ছাতাটা সরাও নাকি? বরুণ বাবু আপনি দাঁড়িয়ে থাকুন এখানে। দেখুন ছাতা আরে দাঁড়াও না বাবা, এটা পড়ে দিচ্ছে তো ছাতাটা চশমা ভেবে যাচ্ছে, ভিউপাইন্ডার ভেবে যাচ্ছে। ব্যাগের স্ট্র্যাপে ঝুলিয়ে রাখো বাবা, এই ক্যামেরাটা ঢুকে ঘুম ভাঙছে আর এখন এখন ঘুম ভাঙছে। লোকটা বাড়িতে হ্যালো, আজকে ঢুকছিল অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছিল। 5:30 বেরিয়ে যাচ্ছি, হয়ে যাও এরকম করে যাওয়ার কি? আরে ওটা আপনার কাজ করতে হবে। এটা দাদা আরে ছাড়া বলেই যাবো, আপনি আপনার কাজ করেন। ছাতাটা তো না, আমি স্টাফ। আচ্ছা, কি বলে এতদিন পর খুলছে কলেজটা, মানে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, প্লিজ এক্সকিউজ মি। 1 মিনিট লাগবে। আমি বলছি মানে স্বাভাবিক ছন্দে ফিরবে কলেজ, কি মনে হচ্ছে? আশা করছি। থ্যাংক ইউ। নিয়মগুলো ছিল না, আই কার্ড আগে দেখাতে হতো না, থ্যাংক ইউ সো মাচ। কলেজ খুলছে, এই কদিন তো আসতে পারেনি। কি বলেছে কলেজ থেকে, কি নির্দেশ দিয়েছে? কলেজ থেকে নির্দেশ দিয়েছে আই কার্ড নিয়ে ঢুকতে হবে কলেজে। আর কিছু আমাকে দুটোর পর থাকা যাবে না কলেজে? দুটোর পরে থাকা যাবে। আচ্ছা, এক মিনিট বলছি কি নির্দেশ দিয়েছে আর একটু যদি বলে দিতেন। 2টো পর্যন্ত কলেজ খোলা থাকবে, আই কার্ড নিয়ে ঢুকতে হবে, এটুকু নির্দেশ দিয়েছে। আর দুটোর পরে ছুটি বন্ধ হয়ে যাবে, কেউ থাকতে পারবে না। কেউ থাকতে। এতদিন এই নিয়মগুলো ছিল? হ্যাঁ, এই নিয়মগুলো ছিল। মানা হতো? হ্যাঁ, মানা হতো। না, কলেজ আগে তো 4টে পর্যন্ত খোলা থাকতো, আগে 4টে পর্যন্ত বেরিয়ে যেত না থাকতো। আমরা বেরিয়ে যেতাম, আর কারা থাকতো আমরা জানি না। ইউনিয়ন রুম কি খোলা থাকতো? ইউনিয়ন রুম এখন সেটা ম্যাডাম বলতে পারবেন, আমরা আগে এই নিয়মগুলো আগে থেকে থাকলে সব হতো না। বলুন ঘুরে
একটু দাদা ম্যাডাম একটু এইদিকে দেখবেন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না না এটাই ঠিক আছে গেট লাগবে তো দেখি দাদা এই শুভঙ্কর তো দাদা ভাই জাস্ট একটু এই স্যার হাতটা কলেজটা খোলা হয়েছে আমাদের এদিকে পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে আমাকে তো বেরোতে এক সেকেন্ড সাইড দেখি প্লিজ সাইড এই মুহূর্তে এসেছেন কোন ইয়ার আপনার দেখতে পাচ্ছেন আইডি কার্ড চেকিং করে কিন্তু দোকানে যে রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো কিন্তু মেনেই আজকে দিনে কলেজে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে সকাল রয়েছে তাদের বলতে পারবো না না বলছি এমনি তোমাদের এই যা হলো ঘটনা ঘটলো তারপর থেকে কলেজ তো বন্ধ প্রায় 12 দিন হয়ে গেল মোবাইলটা চলো অবশ্যই আমাদের রোস্টার ক্লাস চলছিল আমরা আসতাম ওরকম ভেবে এসেছি তার মধ্যে এই ঘটনাটা ঘটলো এখন তো এরকম সিকিউরিটি দিয়েছি সেরকম রোস্টার ক্লাস মানে এখন তো ক্লাস তাহলে হবে না এখন কি বলছো রোস্টার ক্লাস আচ্ছা এখন ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তো আবার সব কলেজে শুরু করবে তাছাড়া আমাদের এরকম কি মনে হচ্ছে সময় লাগবে তোমার কোন সেমিস্টার তোমাদের মানে পড়াশোনা বা ক্লাস যেগুলো সেগুলো তো মানে ব্যাহত হচ্ছে আমাদের আমরা যেহেতু আমাদের এক্সাম তো সামনেই ফার্স্ট সেমিস্টারের এক্সাম তো আপনার এই মাসে সেই জন্য আমাদের ছুটি করতে হবে এই যা যা অভিযোগ বলছে সেরকম কলেজেগুলো দেখেছো তোমরা তো আসো কেন ভয় কাজ করছে নাকি তোমরা কি আতঙ্কিত না আমি কিছু বলতে পারবো না বললে কি হবে বললে কি হবে পেছো মনোজিৎকে চিনতে তোমার নাম রবি পড়াশোনা কবে শুরু হবে কিছু বললো কলেজে আমাদের রোস্টার ক্লাস চলছিল তার মধ্যে এটা হয়েছে সমস্যাটা আমাদের এক্সাম মানে নভেম্বরে নাগাদ হতে পারে তো সেই জন্য এখন রোস্টার ক্লাস মানে এর জন্য পড়াশোনা তো কিছুটা কষ্ট হলো নাকি হ্যাম্পার তো ওরকমই হচ্ছে মানে কি চাইছে এখন তা স্বাভাবিক হোক অবশ্যই প্রবলেম আমাদের ঠিক হোক কবে হবে এই যে এরকম পুলিশ দিয়ে কলেজ হচ্ছে স্বাভাবিক ছন্দে ফিরবে কি মনে হচ্ছে মানে এরকম একটা সিচুয়েশন অনেকটা সময় লাগবে আদের এসেছিলাম যে আমি ফর্ম ফিল আপ করছিলাম অ্যাডমিটের জন্য পরীক্ষাটা হবে অ্যাডমিটের জন্য ফর্ম ফিল আপ করেছিলাম তো আমার অ্যাডমিটের নাম আসেনি সেই জন্য এসেছিলাম ফর্ম ফিল আপ করার জন্য নিশ্চিন্তে আসছে মানে এটা তো আসতে হবে দরকার জিনিস আসতে হবে পরীক্ষা না তাহলে পুরো বছরটা নিয়ে নষ্ট হয়ে যাবে মানে আমাদের তো পরীক্ষা অনেকদিন স্টপ হয়েছিল কি কারণে জানি না অনেকদিন স্টপ হয়েছিল তো এই যা হচ্ছে আবার এই এখন কলেজ বন্ধ না সেরকম কিছু বলেনি না চিনতাম না কলেজ কর্তৃপক্ষের তরফে তো একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে আমাদের কিছু বলা হয়েছে নির্দেশিকা না গ্রুপে ওইসব বলে যে কখন কলেজ খুলবে এই সব ব্যাপার তোমার তো একাধিক
বান্ধবীরা রয়েছে, মানে যারা ছাত্রীরা রয়েছে, তারা কি আসতে নিশ্চিন্ত মনে করছেন? আমি অনেক দূর থেকে আসি। হ্যাঁ, আমার অত কারোর সাথে কথাবার্তা হয় না। তো এমনি কলেজে যারা ছিল অনেকদিন আগে কথা হয়েছিল, তো মানে অনেকদিন আগে বলতে কিছুদিন আগে তো ফোন করেছিলাম, বললো যে গার্জেন থাকছে না, আমার তো এখন মানে এইসব যা কিছু হয়েছে গার্জেন থাকছে না, তুই যাই এরকম বললো, যে ভয় পাচ্ছে ওরা। কলেজে ঢোকার সময় এখন কি আইডি কার্ড দেখতে চাওয়া হচ্ছে? এখন তো এখানে যখন ঢুকলাম তো ওই চাইলো। আমি আগে হ্যাঁ দেখতো টুকটাক দেখতো। তোমাদের কলেজ থেকে একটু অভিযোগ আছে আই কার্ড দেখতে যাওয়া হতো না? অনেক হ্যাঁ হতো না কিন্তু দেখতো, মাঝে মাঝে ইচ্ছে দেখতো। আমাকে দেখেছিল 2-3 বার দেখেছিল, কিন্তু অনেকবার এসেছিলাম, 2-3 বারই দেখেছিল। তুমি এখন ভর্তি হয়েছিলে, ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হয়েছিল? না কোনো ফর্ম সই করানো হয়েছিল? ফর্ম কি মানে ওরা না কিছু হয়নি। আমার নাম সৌম্যদীপ মন্ডল। এখন ফার্স্ট ইয়ার। সেটা তো কি হয় সেটা তো যা বলতে পারছি না, কিন্তু দরকার পড়লে আসতে হবে, কারণ পরীক্ষাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আসতেই হবে। নাম সৌম্যদীপ মন্ডল। ফার্স্ট ইয়ার। ভুল জায়গা থেকে ঢুকছিস তুই। তাকে লয়ের দ্বারস্থ হতে হয়েছে, সে বিচারের ব্যাপারটা পরে যখন আবার বাড়ে, তোমার নিজের পরিচিত সেই কলেজে তুমি পা রাখলে কতটা সিচুয়েশন ভেতরে চেঞ্জ ফিল করবে, রিয়েলাইজ? কিছু না, চেঞ্জটা আমাদের নিজেদের মধ্যেই হতে হবে, চেঞ্জটা আমাদের করতে হবে কলেজে। এবং ইট ইজ ইররেসপেক্টিভ অফ ইউনিয়ন থাকুক কি না থাকুক, হোয়াট এভার ইট ইজ, স্টুডেন্টের মধ্যে চেঞ্জটা আনতে হবে। এবং একটা জিনিস, ফার্দার জেনারেশন মানে আমাদের এই বছরই যারা ধরুন আসবে, তাদেরকে এইটুকু বোঝাতে হবে যে এই একটা আইসোলেটেড ইনসিডেন্ট, যেটা খুবই নোংরা ইনসিডেন্ট, বাট দ্যাট ডাজন্ট ডিফাইন দ্য হোল কলেজ, that doesn't define all of us. What those three did doesn't define us. আমাদের এখান থেকে সময় লাগবে এবং সেই সময়টা নেওয়া খুব দরকার, কিন্তু বেরিয়ে যাবো আমরা, and we all hope for the best. ঘটনা ঘটে গেছে কলেজ, তোমরা কতটা আতঙ্কের মধ্যে আছো? যখন শুনলে তখন কিরকম? আতঙ্ক থেকে বেশি ঘেন্নায় আছে, যখন অ্যাডমিশন হবে এই বছর, যারা অ্যাডমিশন করবে তারা বেশি আতঙ্কে থাকবে এবং ভয়ে থাকবে। আমাদের পক্ষে আমরা কলেজের ব্যাপারে সেরকম আমরা এখন আলাদা করে কিছু বলবো না, কিন্তু আমিও পাই না, চালিয়ে দিতে হবে। নেক্সট 5 ইয়ার্স আমাদের চালিয়ে দিতে হবে। মনোজিতের ব্যাপারে এর আগে কিছু শুনেছিল তোমরা? চাক্ষুষ করেছো মানে তোমাদের উপর কোনো জোর বা কিছু? না, এই ব্যাপারে কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে? যে কলেজে আসতে হবে, কারণ ওটা আমাদের ক্যারিয়ারের জন্য। কলেজ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবে? মানে এই যে ঘটনা, ওটা নিয়ে কোনো কমেন্টস, ওটা নিয়ে নো কমেন্টস। বলছি আজকে সিকিউরিটি কেমন দেখলে? এখন নিজের কলেজে পুলিশ দেখতে কারোর ভালো লাগে, নিজের কলেজে পুলিশ দেখতে কারোর ভালো লাগে না, যে কোনো কেস হোক, চুরি চামারি কেস হোক। আমাদের পক্ষে আয়রানিটা হচ্ছে একটা ল কলেজে একজন লয়ারই রেপ করে দিয়েছে। এই আয়রানিটা আমাদের খুবই টুইস্টেড, আর কিছুই বলার নেই। ফার্দার নো কমেন্টস। তোমার নাম একটু বলে দাও। তোমার নাম? পল্লব লোক, ফার্স্ট সেমেস্টার। কোথায় যাচ্ছে? আমি কলেজে ঢুকে বলতে পারবো এই যে নতুন নিয়মগুলো, না এগুলো আগে ছিল, কিন্তু আরো কঠোরভাবে আসছে বলা কথা। এই নিয়ম আগে থাকতেই ছিল। আইডেন্টি কার্ড সবারও আছে, আমাদেরও আছে। হ্যাঁ, এই নিয়ম আগে ছিল, আগেও ছিল। এতদিন কি পালন হতো না? পালন হতো, কিন্তু আজকে থেকে আরো সেটা কঠোরভাবে বড় কথা হচ্ছে। না ডিলেমি কিছু ছিল না। আমি কলেজ বন্ধে আমি কলেজের অভ্যন্তরীণ বিষয়ে কিছু বলতে পারবো না। কলেজ বন্ধ করে
এতই যদি ব্যবস্থা ছিল তাহলে ঘটনাটা ঘটলো না না এখানে ঘটনা আদৌ ঘটেছে কিনা সেগুলো এখন সাবজুডিস ম্যাটার, ওই নিয়ে আমি কিচ্ছু বলতে পারবো না। আপনি বলছেন না আমি জানি না ওটা নিয়ে আমি শুধু কলেজ খোলার উপরে আমাকে জিজ্ঞেস করে আমি বলতে পারি। কলেজ তোরা রাত পর্যন্ত কলেজে ছিল? আমিই তো ছিলাম না, আমি তো কলেজের অ্যাডভোকেট, আমি তো ওই বিষয়ে কলেজ আপন বিষয় জানি না। এখন তো এটাও জানা যাচ্ছে যে মনোজিৎ পরের দিন সকালে ভাইস প্রিন্সিপালকে ফোনও করেছে। সেটা ভাইস প্রিন্সিপাল জানে, আমি জানি না। না না, আপনি বলছেন আদৌ ঘটেছিল কিনা, ক্যামেরা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তারপরেও বলছেন কি করে? না না, এগুলো আমার দেখুন, আমি তো কলেজের অ্যাডভোকেট, আমি কি করে জানবো এটা? এই কড়াকড়িগুলো কি মানে আগের থেকে একটু করা উচিত ছিল নাকি? এই যে কড়াকড়িগুলো আগের থেকে করা ছিল, আরো করা হচ্ছে। যেমন আই কার্ড দেখানোর কথা, যেমন স্টুডেন্টরা বলছিলেন যে আই কার্ড দেখা হতো না, স্টুডেন্টরা নিজে বলেছেন এই কথা, আই কার্ড দেখা হতো না। স্টুডেন্টদের জিজ্ঞেস করুন, আমাদের আইডেন্টি কার্ড আছে, আমরা নিয়েও আসি। কিন্তু কোনো নিয়মই বলবৎ হতো না, এত নিয়ম ছিল, কোনো নিয়ম বলবৎ হতো না। এবার নিয়ম ছিল, কোনো নিয়ম বলবৎ করা হতো না, সবই বলবৎ করা হচ্ছিল। কিন্তু এবারে আমি দেখুন, আপনি কলেজের আভ্যন্তরীণ বিষয়টা আমাকে জিজ্ঞেস করবেন না, এটা আমার বিষয় না, আমি বলতেও পারবো না। আপনি আদালতে একটা মামলা করেছিলেন যাতে কলেজে কলেজ যাতে ওপেন হয়। হ্যাঁ, পঠন পাঠন তো এখনো শুরু হচ্ছে না। এখন যে ক্লাসগুলো চালু আছে সেগুলো হবে, আর যেগুলো ধরুন ছুটি আছে সেগুলো হয়তো হবে না। এলএলএম কালকে থেকে শুরু হবে। আপনার তো এখানে ফ্যাকাল্টি, এই ঘটনার পর ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় কাজ করছে, অভিভাবকদের মধ্যে একটা ভয় কাজ করছে, মানে সেই ক্ষেত্রে কি বলবেন? এরকম ঘটনা কলেজের আগে ইতিহাসে কখনো কলেজের ইতিহাসে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এবার আমার কলেজ কর্তৃপক্ষের যার দায়িত্ব আছে তারা, আমি যাচ্ছি ভেতরে গিয়ে আমি কথা বলে তারপরে আপনাদের বলতে পারবো। আপনার নাম এবং আমি কলেজের অ্যাডভোকেট। এই যে মনোজিতের মতন লোকেরা কলেজের ভেতর ঢুকতো, তাদের একটা প্রভাব চলতো, এটা কি বন্ধ করার জন্য বলবেন একজন অধ্যাপক হিসাবে, বহিরাগত বা যারা এই ধরনের? আমি আগে এটা কলেজে ঢুকতে দিন, তারপরে এসে বলছি। আমাকে আগে ঢুকতে এটা অবশ্যই এগুলো এই যে ধরুন বহিরাগত ঢোকার ব্যাপারটা কলেজে আগেই রেস্ট্রিকশন ছিল। এইভাবে আইডেন্টি কার্ড যে বলছেন এখানে দেখা হতো, আমাদের যেহেতু আমার সাজেশন হচ্ছে কলেজের 1000 মিটারের মধ্যে যেন কোনো পলিটিক্যাল র্যালি না হয় আর কোনো বিড়ি সিগারেটের দোকান না থাকে। এটা আমরা পরের দিন হয়তো কোর্টেও বলবো। বলছি আগে কলেজ বন্ধ হতো কখন? আমি জানি না, কারণ স্টাফ নির্বাচনের দায়িত্ব আমার নয়। তোমার বাবু কলেজ বন্ধ হতো কটায় এমনি স্বাভাবিক? এর আগে আমি তো আমার ক্লাস শেষ হয়ে গেলে আমি বেরিয়ে টাইমিংস তো 2টো অবধি ছিল, আগেও 2টো অবধি ছিল। এখন বলা হচ্ছে 2টোর পর আর কেউ থাকবে না কলেজে, আগে কি ছিল হতো? সেটা আমি বলতে পারবো না, কারণ আমি 2টো অবধি আমাদের কাজ শেষ হয়ে গেলে সবাই বেরিয়ে যেতাম। আমার যেমন 9টা থেকে 11:30 অবধি ক্লাস থাকতো। আপনার নামটা? না না, থ্যাংক ইউ। গেস্ট ফ্যাকাল্টি না রেগুলার ফ্যাকাল্টি? আমরা যে স্যাক 2। আপনার নামটা? সোমনাথ বণিক মুখার্জি। বণিক না, শুভঙ্কর টেলিগ্রাফ অফিসের সঙ্গে কথা আসছিল ভাই। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। পিটিএ খুনের ঘটনায় 4 অভিযুক্তকে গুজরাটের সুরাট থেকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আছে গোয়ালপুকুর থানার পুলিশ। আগু চলে आप लोग कहाँ भाग गए थे? आप लोग कहाँ से भाग गए थे भाई? आप लोग हत्या करके कहाँ भाग गए थे? आप लोग हत्या करके क्यों भाग गए थे?
ওদিকে ঢোকাও ভিতরে। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। আগামী 9 জুলাই 2025 বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা ভারত বন্ধের সমর্থনে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির উদ্যোগে মহা মিছিল। দিয়েছে আমরা বলছি এই সমকট বাতিল করতে হবে। আমাদের দেশের কৃষকরা তারা যে ব্যাংক থেকে ঋণ পেত সহজ কিস্তিতে, সেই ঋণ তারা পাচ্ছে না। ফলে উৎপাদিত ফসলের যা মূল্য হওয়া উচিত তা না পাওয়ার কারণে তারা প্রতিনিয়ত আত্মহত্যার রাস্তা বেছে নিচ্ছে সারা ভারতবর্ষব্যাপী। আমরা বলছি এই কৃষকদের সহজ কিস্তিতে ব্যাংক ঋণ দিতে হবে। আপনারা ভাবলে আশ্চর্য হবেন, 28 জন ব্যবসায়ী তাদের 30,000 লক্ষ কোটি টাকা অনাদায়ী ঋণ এই কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংকে নির্দেশ দিয়ে সেগুলোকে মুকুব করেছে। আর আমাদের দেশের কৃষকরা সেই ঋণ পায় না, তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হয়। আজকে দেশের প্রত্যেকটা শিল্প, রেল শিল্প কাঁচরাপাড়া যখন রেল শিল্প চালু হয়েছিল সেখানে 14,000 14,500 মানুষ কাজ করতো, শ্রমিক কাজ করতো। আজকে সেখানে মাত্র 6,000 200-300 শ্রমিক কাজ করেন। কাঁচরাপাড়ার মানুষ তাদের একটা সুবর্ণ সুযোগ ছিল, দেশ যদি অগ্রগতির পথে হয় তাহলে রেলের নিয়োগ কেন বৃদ্ধি পাবে না? সেই জায়গায় বৃদ্ধি তো দূরের কথা। মোদী সরকার 2014 সালে বলেছিল 2 কোটি বেকারের চাকরি প্রতি বছর দেবে। আমরা লক্ষ্য করলাম 200 তো দূরের কথা, প্রতিদিন প্রতিনিয়ত হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক তারা কর্মচ্যুত হচ্ছে। আমরা বলছি কেন্দ্রীয় সরকারকে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বিক্রি করে দেওয়ার যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে, এই যে স্টেশন আদানিকে দিয়ে দিয়েছে, এই যে খনি আদানিকে দিয়ে দিয়েছে, পোর্ট আদানি আম্বানিদের দিয়ে দিচ্ছে, যেগুলো দেশের সম্পদ ছিল, যেখান থেকে রাজস্ব আদায় হতো, যেখান থেকে প্রতিনিয়ত দেশের রাজকোষ পরিপূর্ণ হতো, আজকে রাজকোষ আর পরিপূর্ণ হচ্ছে না। সমস্তটাই ওই গুজরাটিদের হাতে নরেন্দ্র মোদী অমিত শাহর নেতৃত্বে তুলে দেওয়া হচ্ছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি। আমরা বলছি আমাদের যে ল কলেজের মেয়েটা কসবার, তাকে যে নির্যাতন করেছে তারা হচ্ছে তৃণমূলের নেতা। একদিকে দেশের কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি, আর একদিকে রাজ্য সরকার রাজ্যের অভ্যন্তরে মহিলাদের সম্মান রক্ষা করতে পারছে না। আরজি করের নির্যাতিতা আত্মহত্যা করতে খুন হলো নির্যাতনের পর, এই মহিলা সৎসাহস নিয়ে এগিয়ে এসে প্রতিবাদ করেছে, কিন্তু দেখুন নির্লজ্জ তৃণমূল প্রতিদিন প্রতিনিয়ত টিভিতে দাঁড়িয়ে এদের সপক্ষে কথা বলছে। আমরা বলছি এর বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে, কারণ আজকে ল কলেজের একটি মেয়ে, সে একটি পরিবারের, আগামী দিনে আমার পরিবারের মেয়েদের সম্মান রক্ষা করতে পারবো কিনা সন্দেহ আছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে আগামী 9 তারিখ সাধারণ মানুষকে আবেদন করব, আপনারা আমাদের দাবির পক্ষে দাঁড়ান এবং এই ধর্মঘটকে সফল করুন। কারণ ধর্মঘটের মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে কৃষকদের 1 বছর লড়াইয়ের মধ্যে দিয়ে আজ পর্যন্ত কৃষি বিল তারা পেশ করতে পারেনি, পার্লামেন্টে আইন সিদ্ধ করতে পারেনি। আজকে স্মার্ট মিটার বসানোর চেষ্টা করেছিল, তীব্র লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে স্মার্ট মিটারকে আমরা থামিয়ে দিয়েছি। তাই এইভাবে নিশ্চিতভাবে সমকোটকে আমরা বাতিল করার চেষ্টা করব এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে। মানুষ সাথে থাকলে এই লড়াই আমরা নিশ্চয়ই জিতব। সাধারণ মানুষ এখন কোনো ধর্মঘট চাইছে না, তারা বিমুখ। এখন কথা বললে তো মানবো না, কারণ এই যে কৃষকদের 1 বছরের লাগাতার ধর্মঘট, সাধারণ মানুষের সমর্থন না থাকলে জয়লাভ করতে পারতো না। স্মার্ট মিটার মানুষ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেছে, বাড়িতে যেমন লাগাতে গেছে স্মার্ট মিটার রুখে দিয়েছে, স্মার্ট মিটারের সিদ্ধান্ত প্রত্যাহার করতেছে। লড়াই ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই, লড়াই একমাত্র পথ বেঁচে থাকার, টিকে থাকার, আগামী দিনে
পশ্চিমবঙ্গকে রক্ষা করা, ভারতবর্ষকে এই স্বৈরাচারী শক্তির হাত থেকে রক্ষা করা। বিধায়করা বলছেন দাদা, তৃণমূল বিধায়করা বলছেন যে অপরাজিতা বিল নিয়ে এসছে, তারা আপনার কেন্দ্র সরকার তারা সই করছে না। আরে অপরাজিতা বিলে কি হবে? তো দলের লোকগুলোকে আটকা, তারা যাতে মহিলাদের সম্মান রক্ষা করতে পারে, দলের লোকগুলোই তো করছে। অপরাজিতা বিল আজকে লজ্জা করে না? মমতা ব্যানার্জির একজন মহিলা, সেই রাজ্যের মহিলাদের কোনো সম্ভ্রম নেই, ইজ্জত নেই, তারা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছে। একজন সাসপেন্ডেড রাজ্য ছাত্রী নেত্রী রাজন্না, সে বলছে এআই মাধ্যমে তার নেকেড ভিডিও বানানো হচ্ছে। আরে এ তো তৃণমূল যখন যাকে ধরে তাকে তোলে, আর যখন যাকে মনে করে নাস্তায় নামাবে, ওই রকম একটা বাচ্চা মেয়েকে, আমি বলছি না সার্টিফিকেট দিচ্ছি, কিন্তু একটা বাচ্চা মেয়ে রাজনৈতিক আঙিনাতে এসেছিল, তাকে এইভাবে মেলাইন করছে, এটা তৃণমূলের পক্ষেই সম্ভব। বিজেপির নবান্ন অভিযান, আপনাদের ধর্মঘট, ওইদিকে নবান্ন অভিযান। ধরুন এই খেলা আর কতদিন চলবে দিদি আর মোদির যে বিলগুলো আসে, একটা বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে তৃণমূল সরকার, তৃণমূল কংগ্রেস, তাদের নির্বাচিত প্রতিনিধিরা একটা বিল অ্যাবস্টেইন করে, তার মানে তারা কক্ষ ত্যাগ করে, ডিফ্যাক্টো তাদের বিরুদ্ধে মত না দিয়ে তাকে নৈতিকভাবে সমর্থন জানায়। কলকাতার একটা কোথাও মিটিং চলছিল সিপিআইএম এর, কুণাল ঘোষ এটা পোস্ট করে বলছে বাড়ির রাস্তা বাড়ি দিয়ে যেতে পারবো না, রাস্তা দিয়ে যেতে পারবো না। আরে ওরা যা প্রতিদিন করছে তাতে মানুষ এবার ওদের অফিস পর্যন্ত ঘিরে দেবে, ওরা অফিস থেকে বেরোতে পারবে না, এরকম একটা পরিস্থিতি সামনের দিনে আসছে। কুণাল ঘোষ একটা চিটিংবাজ, যে বলেছিল মমতা ব্যানার্জি সব থেকে বেশি সুবিধাভোগী সারদা নিয়ে, আজকে মমতা ব্যানার্জি সে মুখপাত্র, সুতরাং এদের কোনো রাজনৈতিক চরিত্র নেই। আমি দেখবেন আপনাদের পোর্টালে বলেছি, আমার ঘেন্না লাগে ওই একটা চতুষ্পদ প্রাণীর সম্পর্কে কথা বলতে, আমি ওকে চতুষ্পদ প্রাণীর সাথে তুলনা করি। ভুয়ো পুলিশ ধরা পড়লো, ভুয়ো পুলিশ, ভুয়ো রেশন কার্ড, ভুয়ো বার্থ সার্টিফিকেট, ভুয়ো পাসপোর্ট, এ তো এখন পশ্চিমবঙ্গের প্রতিদিনের সহায়ক শক্তি হয়ে গেছে। এ প্রতিদিন বেরোবে, কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা না ঢুকলে ভোটে জিতবে না এরা। গতকাল কাছড়াপাড়ার এক যুবককে কিছু মহরমের আগেই ছুরি দিয়ে হাতের মধ্যে আঘাত করা হয়েছে ব্যারাকপুরে, কি বলবেন? দেখুন, আমাদের রাজ্য সরকার মৌলবাদী শক্তি মুসলিম মৌলবাদীদের উৎসাহিত করছে, আর আমাদের দেশের সরকার হিন্দু মৌলবাদীদের উৎসাহিত করছে। এরা দুজনা একটা খেলায় মেতেছে, যাতে মানুষ এই যে ধর্মের নামে জিগির তুলে সমস্ত রাজনৈতিক সংগ্রাম থেকে দূরে থাকে, এই সুরসুরি দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা বামপন্থীরা যখন পহেলগাঁওতে ঘটনা ঘটলো, আমরা বন্ধ প্রত্যাহার করলাম, 20 মে আমাদের বন্ধ হওয়ার কথা ছিল। আমরা কি সিদ্ধান্ত নিলাম? আমরা বললাম দেশের অখণ্ডতা হচ্ছে প্রথম, সন্ত্রাসবাদীকে দেশের থেকে মুক্ত করতে হবে। তাহলে কারা দেশপ্রেমিক, আমরা না বিজেপি? এটা তো আপনাদের প্রমাণ করতে হবে মানুষের থেকে মতামত নিয়ে। আপনার নাম? আমার নাম শম্ভু চ্যাটার্জি। দাবি হচ্ছে শ্রমিকের অর্জিত অধিকার রক্ষা, 8 ঘন্টা কাজের অধিকার রক্ষার দাবিতে আগামী 9 জুলাই যে সর্বভারতীয় ধর্মঘট শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ডাকা হয়েছে, সেই দাবি নিয়ে আজকে আমাদের মিছিল হলো। দেখা যাচ্ছে দিনের প্রতি যে রদ বদল হচ্ছে, যেরকম দেখা যাচ্ছে নানা দলেরই, এইসব নিয়ে কোনো মন্তব্য করবো না, অনেক বড় কাজ আছে আমাদের। 9 তারিখে ধর্মঘট, এই দল বদল রদ বদল এসব ফালতু কথা আমি সময় নষ্ট। শ্রমিক কোড নিয়ে বাতিলের দাবি নিয়েই তো মিছিল, ধর্মঘট সারা দেশে। সে তাদের ইচ্ছা, তারা তো অনেক কিছুই করতে দেবেন না, তারা অভার নির্ভর বিচার করতে পারেন না। তারা হচ্ছে যে দাঁড়িয়েছে এই ল কলেজের এরকম দুঃখজনক ঘটনা ঘটে, তামান্নার মতন ঘটনা ঘটে, তারাই সব ঘটাবেন আর আমরা প্রতিবাদ করে রাস্তায় নামবো। সেই জন্যই তো আমাদের কাজ। নেত্রী বলছে এআই মাধ্যমে তারও নাকি নেকেড ভিডিও ভাইরাল করে আছে। সেসব অনেকেই বলবে, এটাই তো তৃণমূল। যত কাণ্ড কারখানা কেলেঙ্কারির সব হচ্ছে আস্তানার নাম হচ্ছে তৃণমূল। লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা করে বাড়াবে, ধরো 2000 টাকা 5000 টাকা বাড়াক না, তাতে অসুবিধা কিছু নেই, লোক পাক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই সব মহিলাদের যে নিপীড়ন নির্যাতন, এর বিরুদ্ধে হচ্ছে লড়াই হবে, তা দিয়ে ভান্ডার দিয়ে এটাকে ঢাকানো যাবে না। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষকে বলবো, আসুন আপনারা আগামী 9 তারিখে ধর্মঘট সফল করুন, আপনার অর্জিত অধিকার। কারণ গুজরাটে ইতিমধ্যে দেখেছেন যে 8 ঘন্টার কাজের অধিকারকে কেড়ে নিয়ে 12 ঘন্টার অধিকার করা হয়েছে। মে দিবসের সারা পৃথিবীর যে অর্জিত অধিকার, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টার বিনোদন এবং 8 ঘন্টার ঘুম, তাকে হচ্ছে কেড়ে নিতে চাইছে বিজেপি সরকার, এবং তৃণমূল তাকে নীরবে সমর্থন করছেন। ফলে আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়ে 9 তারিখের ধর্মঘট, শাসক যা করবে করবে, আমরা রাস্তায় নেমেই ধর্মঘট সফল করব। গতকাল একটা কাছড়াপাড়ার যুবককে কিন্তু আক্রমণ করা হয়েছে যে মহরমের আগে, এইসব ঘটনা দুঃখজনক।
আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। শহরের পান কেন্দ্রে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে যাত্রীবাহী বাস। আহত কমপক্ষে 30 জন বাস যাত্রী। ঘটনা নদিয়ার কৃষ্ণনগরের। সাংবাদিক সাংবাদিক বাস অ্যাক্সিডেন্ট তো ঘটেছে বাসে করে আসছিলাম, দিয়ে বাসটা বাম্পারে কি পাতি ভেঙে গেল, পাতি ভেঙে গিয়ে একেবারে অ্যাক্সিডেন্ট করলো। মানে কিসে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো? অ্যাক্সিডেন্ট করলে একটা লাইটের পোস্টে ধাক্কা মারলো, দিয়ে উল্টে গেল। বাস উল্টে গেছে? একদম উল্টে গেছে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা নবদ্বীপ থেকে আমরা করিমপুর যাচ্ছিলাম, করিমপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলাম। এই ঘটনাটা হলো। দিয়ে কোথায় হয়েছে এটা? এটা হয়েছে আপনার হেলিপ্যাডের ওখানে। হেলিপ্যাডে। ওই বাসে কতজন ছিল? তা 40-50 জন ছিল। কতজন আহত হয়েছে? অত বলতে পারবো না। তাও মোটামুটি আহত তা 30-40 জন হয়েছে। মারা গেছে কেউ? ওই ড্রাইভার পেয়ে মারা গেছে, ড্রাইভারকে পাচ্ছে না তাই। তা আমাদের তো আমরা চলে এসেছিলাম, তারপরে আবার আপনাদের কারা নিয়ে আসলো? আমাদের ওই অ্যাম্বুলেন্স করে পুলিশে নিয়ে আসলো। পুলিশে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নবদ্বীপ। আর যাচ্ছিলেন কোথায়? করিমপুরে। করিমপুর মেয়ের বাড়ি করিমপুর। আপনার নাম কি? আমার নাম বিনা মণ্ডল। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। এক যুবকের রহস্য মৃত্যুতে আলোড়ন ছড়িয়েছে এলাকাতে। পুকুর থেকে যুবকটির দেহ উদ্ধার করা হয় সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পিছলা কদমতলা গ্রামে ঘটনাটি ঘটেছে। তোমার মোবাইল তোমার ছবি কথা কাছে তোমার মোবাইল থেকে পাঠা দেবে না আরো দুই একজন ধরো আরো দুইজন ধরো না
কেন বলে কি কম গিয়া তোর সংসারটাকে মুই 12 মাসি অবাগিনী রয় কেন গে মুই 12 মাসি অবাগিনী রয় কেন গে মু তো এনে অবাগিনী গে জামাই কি করে মারা গেল আপনার জামাই? আমি বাড়িতে ছিলাম, এখন সকালবেলা ফোন করলো, তখন বলছে কি ও ভাই রে তোর কাছে চলে গেল রে, বাড়ি থেকে আসছি দেখছি তো নিয়ে যাচ্ছে ভ্যানে করে ওই ফরন দিকে। ও ভাই রে কেন করে? আপনার জামাইয়ের নাম কি? রামু সিং। ও কেন কি কম রে বারদবা ও বাগিনীরা পুষ্পকে আমায় খুঁজে খিলবাই লাগবে 12 মাসি ও বাগিনী। সন্তোষ সিনহা, বাড়ি বাড়ি করমতলা। কি ঘটনা করছিল আজকে? ঘটনা করছি কি বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ি খাই দেয় আমি তো ঘটো করেছিলাম, বিয়ে বাড়ি খাই আমি ঘুমিয়ে গেছি, আমাকে ডাকছিল দাদা যে চলো বাইরে, আমি আসি নাই, আমার 3 দিনের ঘুম ছিল, আমি ঘুমিয়ে গেছি। সকালে রাত্রে ওর নিয়ে গেলো খুঁজছে ওকে, তো পাইনি, আমাকে সকালে বলে আমি খুঁজলাম, পুরো ফোন দিয়ে ঘুরে গেলাম, তো ঘুরে টুরে যাওয়া নেই, বাড়িতে গেলাম, আমার বাড়িতে পুজো আছে আজকে আমার, দাদা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর খুঁজলাম, আরেকটা মানুষকে বললাম তো খুঁজেও দেখি কোথায় আছে নাকি, পুকুরে দেখছি যে পুকুরে পড়া আছে। পুকুরে পড়া আছে? হ্যাঁ। তো তখন কি জীবিত ছিল? তখন তো মারা গেছে, জীবিত ছিল না। মারা গেছিল? আমরা তো যখন জীবিত থাকে সেজন্য উঠাই নিলাম, বাঁচিয়ে যায়, হ্যাঁ সে উঠালাম, যে মারা গেছে। ও আচ্ছা, আপনার ভাইয়ের নাম কি? রামু সিং। বয়স কত হবে? 39। 39? হ্যাঁ। তো কি মনে হচ্ছে আপনার এটা? আমার এখন কি মনে হবে, এখন দেখি পোস্টমর্টমে কি মনে হবে আমার। তো কালকে কি নিখোঁজ ছিল উনি? কালকে নিখোঁজ ছিল না, 12টা 1টা পর্যন্ত বাড়িতে ছিল। দিনের বেলা না রাত্রিবেলা? রাত্রিবেলা। ও রাত্রি 12টা 1টা অবধি বাড়িতে ছিল? হ্যাঁ। তারপরের থেকে আর বাড়ির লোকেরা খুঁজছিল? হ্যাঁ। ও আজকে সকালবেলাতে দেখা গেল নাকি? সকালবেলা 8টা খুঁজে পেলাম। এখন আপনারা কি চাইছেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে দেখবো আর কী হচ্ছে, কী ব্যাপার হয়েছে না হয়েছে। আচ্ছা, তো কিভাবে মারা গেল বলে আপনারা মনে করছেন? এখন দেখি কীভাবে মারা গেলো, আমরা তো ভাবি যে কীভাবে মারা গেলো, কীভাবে বলতে পারবো আমরা। আপনারা বুঝতে পারছেন না কিছু? বুঝতে পারতেছি না। ওনার পরিবারে কি বউ বাচ্চা আছে? বাচ্চা আছে 5টা, একটা বউ, 2টা মেয়ে, 3টা ছেলে। কি কাজ করতো উনি? মাঠে ঘাটে। মাঠে ঘাটে কাজ করতো? হ্যাঁ। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। গত বছরের তুলনায় এবার বর্ষা আগে এলেও বৃষ্টির পরিমাণ কমেছে, আর এতেই গেল রব কৃষক মহলে। পাম্পসেট দিয়েই চলছে রোয়া গোড়ার কাজ। দীর্ঘ কয়েক বছর পর এবার নির্ধারিত সময়ের 9 দিন আগেই দেশে প্রবেশ করেছিল বর্ষা। আবহাওয়া দপ্তরের সেই বাণী শুনে ভালো ফলনের আশায় বুক বেঁধেছিল জলপাইগুড়ি জেলার কৃষক কুল। যদিও আষাঢ়ের একটি দিন পেরিয়ে গেলেও নেই সময় অনুসারে পর্যাপ্ত বৃষ্টিপাত, যে কারণে বীজ তোলায় ধানের চারা তৈরি হয়ে গেলেও জমিতে জল না থাকায় থমকে মূল্য খাদ্য চাল উৎপাদনের জন্য ধান চাষ। জলপাইগুড়ি জেলার ফুকা পাকড়ি গ্রামের কৃষক ক্ষিতীশচন্দ্র রায় বলেন, যা অবস্থা সৃষ্টি হয়েছে, বৃষ্টি হচ্ছে না, যে কারণে বাধ্য হয়ে পাম্পসেট দিয়ে পুকুর থেকে জল তুলে
খেতে দিতে হচ্ছে যাতে ধানের চারা রোপণ করা যায়। অন্যদিকে কিন্তু দক্ষিণবঙ্গে যথেষ্ট বর্ষা। আপনারা দেখছেন বাঁকুড়া টিভি। ব্রেকিং নিউজ। সেবক কাছে ধস, ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি কালিম্পং যাত্রীবাহী গাড়ি বন্ধ। শিলিগুড়ি থেকে সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়ক। जेसीबी आयो, जेसीबीले सफा गर्दैछ। उता त सफा हुँदैछ, यता गर्दैछ है हो। जेसीबी पनि आइपुग्यो, धेरै धेरै धन्यवाद छ। अब यो चाहिँ यस्तो भयो, ढुङ्गा गाडा मुगुडुम झरेछ, यो बाटो चाहिँ खोलिँदैन रहेछ हो। अब यहाँबाट चाहिँ नआए पनि हुन्छ। यो तपाईँको सिलिगुडी टु गान्तोक सिक्किम कालिम्पोङ जाने बाटो चाहिँ बन्द भइरहेछ। यहाँ नआउँदा पनि हुन्छ है, ढुङ्गा झरेर खत्तम भनिरहेछ हो। अब अहिलेसम्म यहाँ कुनै जेसीबीहरू केही आएको छैन। मान्छे धेरै परेशानमा छ। हेर्नुहोस्, कुनै एउटा जेसीबीको सुविधाहरू केही आएको छैन। गाडीमा खत्तम बनाइरहेछ है। हेर, यो चाहिँ सिक्किम जाने बाटो, दार्जिलिङ टु सिलिगुडी टु सिक्किम जाने बाटो खत्तम छैन। यहाँ बाटै छैन, नआउँदा हुन्छ। जतिजना आउँदैछ नआउनु होला। म पनि कालिम्पोङ जाँदै थिएँ, खत्तम भयो। बाटो चाहिँ केही छैन, यहाँ बाटो छैन, नआउनु होला है। डल्लै खत्तम भएको छ। अहिलेसम्म खोइ त एउटा जेसीबी आएर राति झरेको भने त यतिखेरसम्म सफा गर्नुपर्ने हो। न त यहाँनिर कुनै जेसीबी पठाएको छ, न त यहाँनिर बाटै सफा गरेको छ, न त कोही एउटा मेसेजै एउटा जनताको अगाडि कुनै मेसेजै दिएको छ। कसैलाई केही थाहै छैन। हेर्नुहोस्, नभए त खबर दिनुपर्ने हो कि यो बाटो नहिँड्नु, यहाँनिर यस्तो भइरहेको छ भनेर खबर दिनुपर्ने। अब यत्रो मान्छे कोही सिलिगुडीबाट आउँदै होला, कोही एयरपोर्ट जाँदै होला, कहाँबाट जान्छ यसरी बाटोमा यस्तो भएपछि? बुझ्नु होला तपाईँहरूले ल। अब हाम्रो यहाँको कस्तो खालको सिस्टम छ, यो सिस्टमलाई चाहिँ अलिकति चेन्ज गरेन राम्रो। सिक्किमको पाक्किमको गाडी रहेछ। कहाँ गयो? गुरुबथान टु कालिम्पोङको गाडी रहेछ है। हेर्नु त, धन्न मान्छेहरूलाई केही भएन होला। बनेटमा ढुङ्गा झरेछ। हेर्नु त कत्रो। ल अब आज चाहिँ मेरो कालिम्पोङ क्यान्सलै भयो है। ल क्षमा गरिदिनु होला।